মানুকে আজকে সকালবেলা কি খাওয়াবো, কারণ ও কালকে ডালিয়া খায়নি। তো আজকে ভাবছি এক এক দিন এক একটা দিলে ভালো হয়। তো ও বলছে মা আমাকে একটু মুড়ি দাও, কারণ ওর 9টার মধ্যে ওষুধ দিতে হবে। আর হচ্ছে আমরা একটু মানে রান্না বসাবো সকালবেলার, আমরাও সকালবেলা ভাত খাবো। তা এর জন্য ওকে ভাবছি আগে একটু মুড়ি খাইয়ে নিই। আমরা চা খেয়েছি ঘুম থেকে উঠে। তা ওকে মুড়িটা এইভাবে গুঁড়ো করে একটু জল দিয়ে মুড়িটা খাইয়ে ওষুধ খাইয়ে তারপরে ভাত বসাবো। ভাতটা আর কি 10টার দিকে দেবো। তা আজকে সুজি বা ডালিয়া কোনো কিছুই করা হয়নি। ছোটোটা খেয়েছে সুজি, না যাই হোক ও কিছু খেয়েছে, আর ওকে মুড়ি খাওয়াবো না। ছোটোটাও মুড়ি খেয়েছে, পরে ওর মায়ের কাছে শুনলাম যে মুড়ি খেয়েছে। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা কেমন আছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তাই এই যে মুড়িটা দেখো গুঁড়ো করলাম, একটুখানি হয়ে গেছে, মানে 2 গাল মতন। আর যখন চা করেছিলাম তখন ও একটা মেরি বিস্কুট খেয়েছিল। থ্যালাসেমিয়াতে কিন্তু লিকার চাটা খাওয়া ভালো, কিন্তু আমি মানুকে একদমই লিকার চা মানে ওকে চাই খাওয়াতে পারি না। একটু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাই। আর সবাই বলে যে একটু চা দিলে ভালো হয় থ্যালাসেমিয়া বাচ্চাদের, কিন্তু ও খেতে চায় না। তা যাই হোক আজকে একটা মেরি বিস্কুট খেলো। তা মানুকে মুড়িটা খাইয়ে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিই। আর একবারেই সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি, যে এখন তো 9টা বেজে গেছে। সকালবেলা আমরা তো সবাই একটু করে ভাত খাবো, আর দুপুরের সবজিগুলো একবারে কেটে নিলাম। কচুরমুখী আলুর তরকারি করব, পেঁপে দিয়ে মাছের ঝোল করব, আর মাছের তেল এনেছিল ওটা ভাজবো, মানে রুই মাছ এনেছিল ওটারই আর কি তেল। এই হচ্ছে আমাদের আজকের রান্না। তা মানুর বাপি ওই যে মাছ নিয়ে ডাব নিয়ে চলে এসছে, 2 বোনের জন্য 2টো ডাব। আর এখানে কিন্তু 30 টাকা 40 টাকা 50 টাকা ডাব পাওয়া যায়, মানে যেই কদিন ঘরে আছে মানুকে আর ছোটোটাকে মানে 2 বোনকেই রোজ একটা করে ডাব দেওয়া হয়। আর আমাদের ওখানে 40 50 60 কেন, ডাবই পাওয়া যায় না আমাদের ওখানে। আর এখানে কিন্তু অ্যাভেলেবেল ডাব পাওয়া যায়। তো এই যে রান্না এদিকে হচ্ছে, মাছ ধুয়ে নিলাম, কচুরমুখী আলু ধুয়ে নিলাম, আর মাছের তেলটা ভেজে একটু সবার জন্য ভাতটা বেড়ে নিলাম, কারণ সকালবেলায় সবাই না খেলে না গা কাঁপে। আর এখানে যতই আমরা চিন্তা করি ভাবনা করি যাই করি, সেই তো ওদেরকে সুস্থ করতেই হবে, খেতেও হবে, সব কিছুই করতে হবে। জানো তো তোমাদের সাথে কথা বলে কচুরমুখী আলুটা ধুতে এসেছি, আস্তে আস্তে না মানুর গায়ে হট করে কেন জ্বরটা আবার ফিরে আসলো বুঝতে পারলাম না। ও সকাল থেকেই বলছিল মা আমার না ভালো লাগছিল না, ভালো লাগছে না। ও এরকম বলছে, আমি বললাম কেন ভালো লাগছে না, আসলে কি অত্যাধিক গরম, যার মুখে শুনছি তারই নাকি জ্বর, যার মুখে শুনছি তারই জ্বর হচ্ছে। তাও বলছে মা আমার শরীরটা ছ্যানছ্যান ছ্যানছ্যান করছে। আমি বললাম তুই তাহলে ঘরে থাক, আর ঘরে ও না ঘুমিয়ে গেছিলো। তা ওর বাপি ওর সাথে ঘরে ছিল, আমি মাছটা ভাজতে নিয়েছিলাম। ওর বাপি বলল যে দেখো মেয়ের কিন্তু জ্বর এসে। তা ওর বাপি থার্মোমিটার দিয়ে জ্বরটা মেপে দেখছে, ওর নাকি 102 জ্বর। তো ওর বাপি সঙ্গে সঙ্গে বললো কী গো তুমি এইদিকে চলে আসো, মেয়ের খুব জ্বর এসছে, তুমি মেয়েকে জলপট্টি দাও, মেয়েকে যত্ন করো, রান্না তোমার করতে হবে না, আমি রান্না করছি। তা ওইদিকে রান্না করতে চলে গেল। সব গোছানো গোছানোই ছিল, সকালবেলা তো সবটাই গুছিয়ে নিলাম। পরে আমি আর রান্না করতে পারিনি, সব রান্নাটা ওই করেছে, আমি শুধু একটুখানি ভিডিও করেছি এই। তো এসে দেখছি সত্যিই মেয়ের ভীষণ জ্বর এসছে। ওর যখন জ্বর আসে না ওর মধ্যে থাকে না, কেমন যেন হয়ে যায়। তা ওর বাপির সঙ্গে সঙ্গে ওষুধটা খাইয়েই বেরিয়েছে। তা যাই হোক ওকে আমি জলপট্টি দিচ্ছি, আর সেরকমভাবে ভিডিও করিনি, তোমাদেরকে একটুখানি একটা ক্লিপ তুলে তাই দেখালাম। এইভাবে ওকে জলপট্টি দিয়ে দিচ্ছি, গা মোছাচ্ছি। তারপরে বাইরে গিয়ে আমি বলছি তোমার যদি কিছু লাগে তুমি আমাকে বলো, মানে রান্নার এখানে যদি কিছু লাগে। ওখানেও দেখছি ওর বাপি মানে ঠিকঠাকভাবে করতে পারছে কি না পারছে। অঙ্কিতাও এসে বলছে যে আমি কিছু লাগলে তুমি অবশ্যই বলো। তা মানুর গাটা মুছিয়ে দিলাম, আর ফ্যান চললেও কি না চললেও কি, সেই তো ঘরের ভিতরে গরম লাগে। তো ওকে স্নান করিয়ে নিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি, দুপুরের খাওয়া দাওয়াটা শেয়ার করা হয়নি। শুভ বিকাল বন্ধুরা, তোমরা তো দেখলে মানুর মানে জানি না কেন জ্বরটা পাল্টে 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 আসছে। তা হচ্ছে এরকমভাবে জ্বরটা কেন আসে, এত বছর ধরে তো এইখানে 9 বছর ধরে ভেলুরে আসি জানো। আর এরকমভাবে সেই বাড়ির থেকে জ্বর, আর আজকে তো আমরা বাড়ি গেলে 2 দিন হয়ে যেত তাই না, আজকে বাড়ি গেলে আমাদের 2 দিন হয়ে যেত। তারপরে শ্বশুরকে ফোন করেও বলে দিয়েছি যে বাড়ি যেতে পারবো না, এরকম অসুবিধা, ভাসুরের মেয়ের ফোনে ফোন করে বলে দিয়েছি।
তা এই হচ্ছে ব্যাপার। আর কোনো ভিডিও করিনি, মানুষকে স্নান করানো, তারপর ওর মানি আবার বিকালবেলা গিয়ে জল বিস্কুট খাওয়ানো, কিচ্ছু খাচ্ছে না, ভাতও মুখে দিচ্ছে না, ওর তো চোখের সামনেই ভাতও মুখে দিচ্ছে না। জানি না কীরকম মানে এরকম হচ্ছে আমার কপালে, যে এবার কী শনি বেঁধেছে ভগবানই জানে, উপরওয়ালাই জানে কি হচ্ছে এরকম। তা এখন এই বিকালবেলা করে ঘরে তো গরম, কাকিমা কি এক কাকিমা ফোন করলো, কথা বলতে বলতে ছাদে আসলাম, মানে ওই আমার মাথা যন্ত্রণার ব্যাপারে সবটাই বললো। তো তোমাদের সেই আসার পরের থেকে ভাবছি একটা ভিডিও করব, ওর সাথে আমার কীভাবে পরিচয়। তোমরা অনেকেই কমেন্ট করে বলছো যে অঙ্কিতা আমার নিজের বোন নাকি, তারপরে অঙ্কিতার মা, মানে অঙ্কিতার মা, এরকমই ধরনের কমেন্ট। কারণ দেখো অনেকেই আছে হট করে আসে কেটে কেটে, আমরা তো ওয়াইটিতে গেলে দেখি আমার ভিডিওটা মানে যার ভিডিওই হোক কয় মিনিট দেখেছে, হার্ডলি 2 থেকে 3 মিনিট দেখে, তার বেশি দেখে না। অনেকেই আছে পুরোটা দেখে বা অর্ধেকের বেশিও দেখে, আর অনেকে হট করে আসে, হট করে টুক করে একটা কমেন্ট করে দিয়ে, কমেন্ট করার দরকার তো, সে খারাপ হোক ভালো হোক মন্দ, কারণ দুনিয়ায় সবাই নেগেটিভ পজিটিভ নিয়েই সবাই চলে। এবার বলছে অঙ্কিতার মা আমার কে হয়, অঙ্কিতার মা না, ওর নামই হচ্ছে অঙ্কিতা, অঙ্কিতার মা হলে তো ওর মা আমার কে হবে, ওর মা আমার মাসিমণি হবে। তা এরকম ধরনের কমেন্ট। আর ও আমার নিজের বোন নাকি, তুই বলে দে তোর সাথে আমার কি করে পরিচয়। ওর সাথে আমার 1 বছরের বেশি আগে, 1 বছরের বেশি আগের ফাল্গুন, আগের বিএমটি হওয়ার 3-4 মাস আগে আমাদের পরিচয়। ওই যে মানে জানো যে আমি বলেই দিচ্ছি, ও কালকে বলেনি, আমি বলে দিচ্ছি, কারণ দেখো বড় বড় ইউটিউবারদের নাম নিলে তারা চ্যানেলের ক্ষতি করে, এর জন্য আমরা নাম নিই না। কারণ আমি তো খুবই সামান্য একটা ছোট মানুষ। এবার হচ্ছে তোমরা জানো এপি ব্লগ প্রিয়া বোন, ওর যখন ওর কাছে প্রথম আমি সাহায্য চাই বিএমটির অনেক আগ থেকে, তোমরা সবটাই জানো, এটা নতুন করে কিছু বলার নেই। তখন আমি বিএমটি করব, আমার তখন ডোনার রেডি, টাকাও মোটামুটি রেডি, 5 লাখ টাকার মাত্র তখন বাকি ছিল। আমি সবার কাছে সাহায্য চেয়েছিলাম, সবাইকে অনুরোধ করেছিলাম একটা ভিডিও করো। তখন আমার মনে হয় 100 সাবস্ক্রাইবার, আমি তখনই আগের ফাল্গুনেই আমি হচ্ছে এই প্রফেশনে নামি। তা তখন হচ্ছে আমি বলতাম আমাকে সাহায্য করো, বা আমার একটা ভিডিও কেউ শেয়ার করো বা পোস্ট করো, এরকম সবার করতাম। তখন তো তোমরা জানো প্রিয়া বোনের কাছে, ওই যে প্রিয়া বোনের ওখান থেকে যে আমার কত মানুষের সাথে পরিচয়, হয়তো প্রিয়া বোন কোনোদিন আমার কমেন্টে রিপ্লাই দেয়নি, এরা রিপ্লাই দিয়েছে তার পরিবর্তে, তাই না? আজকে দেখো না, আমি এরকম কমেন্টটা দিদিভাই ছিল যে আমার মেয়ের বিএমটি করাবো, আমাকে কিছু হেল্প করো। তো বিএমটি করাবো ওই কমেন্টটা দেখে করে না আমার বুকের মধ্যে ছাদটা অন্যরকম হয়ে উঠেছে যে এর সঙ্গে তাহলে আমাকে যোগাযোগ করতে হবে। তখন আমার মানে এমন অবস্থা যে তখন বিএমটি সম্পর্কে এতটা জানতাম না, যারই শুনতাম যে যার বাচ্চার থ্যালাসেমিয়া বিএমটি করবে, আমি তখন তার পেছনেই পড়ে থাকতাম। আর এবারে যে যেরকমভাবে রিপ্লাই দিয়েছে, কিন্তু দিদি ভাইয়ের সঙ্গে অন্যরকম একটা কানেকশন হয়ে গেছে। আর ও পুনেতেও ট্রিটমেন্ট করেছে, অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করব। ও পুনেতেও গেছিল, তাই তো? হ্যাঁ, ও তুই কার ভিডিও দেখে পুনেতে গেছিলি? আমি ওই প্রিয়া দিদি ভাইয়ের মানে দেখেই আমরা গেছিলাম। হ্যাঁ, এবার ও পুনেতে গেছিল, আমি দেখেছিল যে এরকম পুনেতে গিয়ে এরকম একটা যাচ্ছ আমরা কেমন বোন। দেখো মায়ের পেটের বোন হলেই বোন হয় না। আজকে আমার এই যে এই অবস্থা, শুধু ও তো সামনেই রয়েছে, আমার বড়দা, আমি এখানে এসেছি 1 সপ্তাহ, আমার মায়ের সাথে 1 দিন মাত্র কথা হয়েছে, তাও আমার বড় বৌদির ফোনের থেকে। আমি তো তোকে বলি না, মার সাথে 1 দিন মাত্র কথা হয়েছে। আমার বড়দা ছাড়া আমার কোনো রিলেটিভ, শ্বশুরবাড়ি বলো বা আমার শ্বশুর তো ফোন করে, শ্বশুরের কথা বাদ দাও, উনি বয়স্ক মানুষ, ওনার কথা বাদ দাও, আমার ইউটিউবের প্রত্যেকটা মানুষ ফোন করে, আমার রিলেটিভ শুধু আমার বড়দা ছাড়া কেউ ফোন করে না, কেউ না। কিন্তু শুধু যে মায়ের পেটের বোন হলেই সে নিজের বোন হয়, আর মায়ের পেটের বোন না হলেও যে সেও বোনের থেকেও বেশি হয়। হয়তো আমাদের আজকে দেখো আমরা এই দুটো বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য ওদের সাথে নাচছি, সময়তে এটাই হচ্ছে কথা, আমাদের ভিতরটা পুড়ে যাচ্ছে। কি হবে কাল, তোমরা সবাই আশীর্বাদ করো, কালকে ছোটোটারও যেন রিপোর্ট ভালো আসে, বড়োটারও যেন রিপোর্ট ভালো আসে। যখনই বুকের ভিতরে আসে না, তখনই মানে খাপ করে উঠছে। ও তো সারাক্ষণ বোঝাচ্ছে দিদি কিচ্ছু হবে না, যদি শরীরের থেকেও রক্ত বের করতে হয়, সারাক্ষণ আমার একটা চিন্তা। আমার ভেতরেও প্রচুর টেনশন, ওই আজ অনেক দিন হয়েছে মানে সব রকম রিপোর্টগুলো করানো হয়নি, আয়রন, বিলিরুবিন এগুলো, তো সেই জন্য আমার ভেতরেও খুব টেনশন কাজ করছে। কিন্তু তবুও আমাকে মানে দিদিভাইকে বোঝাতে হচ্ছে যে দেখো টেনশন করলে আমার তো ডাক্তার ডাইরেক্ট বলেই দিয়েছে ওর শরীরের থেকে রক্ত বের করতে হবে, একদম ডাইরেক্ট বলেই দিয়েছে। এবার সেটাই টেনশন করছি, তার মধ্যে আবার জ্বরটা আজকে ঘুরে এসছে, কেন এরকম হচ্ছে। এবার ওদের সামনে আমাদের নাচতেও হচ্ছে ওদেরকে খুশি রাখার জন্য, এইটার পিছনে বকর করছি, ওইটার সামনে যদি মানে মন খারাপ করি, ও টেনশন করে, মেয়েও টেনশন করে, ওদের সামনে একবার গানও গাচ্ছি, একবার কত রকম বাহানা করছি। 20 মিনিট 25 মিনিটের এত বড় লম্বা ব্লগে
আমি শুধু জাস্ট হাতটাকে এরকম করেছি, সেইটা নিয়ে মানে খুদ ধরে এত বড় একটা কমেন্ট লিখে দিতে পারছে। একটা ছোট বাচ্চাকে ভোলানোর জন্য একটা মাকে কত কিছু করতে হয়, সেটা নিয়ে কি করে খারাপ মন্তব্য করে সেটাই তো বুঝি না। আর আজকে আমাদের পরিচয়টা হয়েছে ওই পিয়া বোনের ভিডিও থেকে। আমি ওকে দীর্ঘ অনেক মাস ধরে কমেন্ট করেছি, কোনোদিন রিপ্লাই দেয়নি বা সেই সব কমেন্টও ছিল না। যাই হোক ওইসব পুরোনো কথা। হ্যাঁ, সে না হয় যে যার ব্যস্ত যে যার ব্যস্ত মানুষের অবশ্যই করে উঠলে তিনটিক মানুষের সাথে শিলিগুড়ি একটা সঙ্গীতা তোর তো দেখালাম, মানে ওই পিয়া বোনের ভিডিওর থেকে ও রিপ্লাই দেয়নি তাতে কি আছে, অনেক মানুষের সাথে তারপরের থেকে আমার পরিচয় হয়েছে। ওখান থেকেই যোগাযোগ যে রিপ্লাই দেবে না বা কি বৃত্তান্ত। আমার মেয়ে যখন শুনলো থ্যালাসেমিয়া, তারপর তারা তো ভিডিওতে দেখলো সত্যি আমি বিএমটি করেছি সেখান থেকেই। আর এই যে তোমরা আসলে আর তোমরা অনেকেই এর কথা জানতে চাও, ওর কথা জানতে চাও। আসতে দে বাবা। ছোটোটা এসেছিলো ফোন নিতে, আবার ওর মার কাছে ফোন নিয়ে গেল। তারপরে তোমরা জানতে চাও এর খবর কি, ওর খবর কি, তার খবর। দেখো আমার তো সংসার আছে তোমরা জানো, তারপরে আমার দোকান আছে, আমার মানুষকে সুস্থ করতে এই ওর পড়াশোনা তিনটে জায়গায় পড়ে। এবার এই যে ওর বাপি চলে যাবে ব্যাঙ্গালোরে, সবটাই আমার সামলাতে হবে। আমার আজ পর্যন্ত হ্যাঁ অবশ্যই যে আমার মানুষ খোঁজ নেই আমিও তার খোঁজ নিই। তোমরা এই পিএমটি রুমের থেকে মানে যাদের সাথে আমার পরিচয় হয়েছে কেউ আমার সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি, শুধু একমাত্র অঙ্কিতা যে যার স্বার্থেই যোগাযোগ রেখেছে। সবাই কিন্তু বিক্রম স্যারের অ্যাপার্টমেন্ট পেয়েছে, কিন্তু যোগাযোগ কেউ আমার সাথে রাখেনি। 6 মাস পরে তার যখন কোনো কিছুর দরকার হয়েছে তখন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, দিদি এই জিনিসটা আমার লাগবে, তখন আমাকে মেসেজ করেছে। কিন্তু যতক্ষণ বিক্রম স্যারকে দেখাতে হবে, বিক্রম স্যারের অ্যাপার্টমেন্ট নিতে হবে, ততক্ষণ আমার সাথে যোগাযোগ রেখেছে। তারপরে দীর্ঘ 6 মাস হয়ে যায় তাও কেউ আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ বা ফোন টোন করে না। এবার আমি কতক্ষণ লোককে ফোন করবো পাইয়ে, অঙ্কিতা হচ্ছে আমাকে মেসেজ করে ফোন করে, আমি রিপ্লোটা এসে একটু বিরক্ত করছে, তো এর জন্য ছোটো মানুষ বললাম না, ওদের সাথে দেখো আমাদের সব রকম তাল মিল চলিয়ে চলতে হয়। ছোটো তো, আর এখানে তো বন্দি ঘরের মতন একদম একটা ঘরে, আর এই বিকালবেলা করে ছাদে নিয়ে আসি। তো দেখো যাদের সাথে আমাদের দেখা হয়েছে কারোর সাথে, যেমন এই দেখো কিয়া কাকিমা, অভি ভাই, ওরা অটোমেটিক ফোন করে, ওরা হচ্ছে ক্যান্সার পেশেন্ট, বিএমটি পেশেন্ট। আর আমার যত লোকের সাথে দেখা হয়েছে শুধু অঙ্কিতা এই আজকে প্রায় 1 বছর 1.5 বছর ধরে অঙ্কিতাও মেসেজ করে, আমি সময়তে রিপ্লাই দিতে পারি না। মানু ওকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয়, আমি দিতে পারি না। আমি খালি বলি মানু, হয়তো উপর থেকে আমি মেসেজটা দেখে আমি বলি মানু মানি মেসেজ করেছে, তুই আমার হয়ে রিপ্লাই দিয়ে দে। বা ও রিপ্লাই দেয়, বুনু কেমন আছে, মানি কেমন আছো, মেশো কেমন আছে, ও সবার কথা জিজ্ঞেস করে। তাই কেউ যদি আমার মানুর খবর নেয় আমিও তার খবর নিই। আর আমি মানে সবার খবর নিয়ে কি আমি পারি, যত লোকের সাথে দেখা হয়েছে যতক্ষণ স্যারের অ্যাপার্টমেন্ট নিতে হবে ততক্ষণই সবাই আমার সাথে যোগাযোগ রাখতো, তারপরে কেউই যোগাযোগ রাখে না, সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার। তাই আমিও কারোর খবর সেরকম একটা রাখতে পারি না। যাই হোক অঙ্কিতার সাথে আমার এইভাবেই পরিচয়। আর ও যদি ভাবে এই যে ওই স্যারের অ্যাপার্টমেন্টটা কোনোভাবে কোনো দিন নিতে পারতো না, কোনো দিন না, যদি আমরা এসে যদি ওকে অ্যাপার্টমেন্টটা না করে দিতাম। কারণ ওর যে ডাক্তার, সেই ডাক্তার এখনও এখানে চাকরিতে আছে। একটা ডাক্তার থাকাকালীন আর একটা ডাক্তার নেওয়া যায় না, মানে একই মানে ডিপার্টমেন্টে একটা ডাক্তার থাকলে আর একটা ডাক্তার নেওয়া যায় না। তো ও যদি ভাবে কোনো দিন দিদি আমাকে এই উপকারটা করেছে যে স্যারের অ্যাপার্টমেন্টটা নিয়ে দিয়েছে, এটা আমার কর্তব্য। আমি তো বলেছিলাম থ্যালাসেমিয়া পেশেন্টদের পাশে আমি থাকবো, এটা আমার কর্তব্য, আমি করলাম। ও যদি ভাবে যে অন্যদের মতন ভাবে যে দিদির সাথে আমার আর দরকার নেই, আমি স্যারের অ্যাপার্টমেন্ট পেয়ে গেছি, ও রাখলে রাখবে, না রাখলে না রাখবে, তাতে কোনো ব্যাপার নেই। এটাই হচ্ছে কথা, সবাই তো সমান না। আশা করি ওর বর আমার মানুকে ভীষণ ভালোবাসে, যদি ভিডিওটা দেখে। ওর বর আমি সামনে থেকে দেখেছি, ওর বরকে আগের বার মানে ওর বর হচ্ছে আমার মানুকে রিমি মা ছাড়া তো ডাকেই না, মা ছাড়া তো ডাকেই না, রিমিমা। যেমন মানুর বাপি হচ্ছে ছোটোটাকে ভীষণ ভালোবাসে, সারাক্ষণ নিজের কাছে কাছে রাখে মেয়ের মতন, সেমন অঙ্কিতার বড় আমার মানুকে তো রিমিমা মা। ও যেটা খাবে সেটাই, না হলে আগেরবার এসে যখন আমরা 3-4 দিন ছিলাম, না হলে ও যেটা মানু যেটা না খাবে আমরাও সেটা খেতে পারবো না। এখানে ভীষণ আওয়াজ হচ্ছে। যাই হোক এটাই হচ্ছে ব্যাপার। অঙ্কিতার সাথে আমার কীভাবে পরিচয় তোমাদেরকে আজকে বললাম। আর এখন যাই, এখন না একটু পরে নিচে যাব, যেই আওয়াজটা দেখো আমরা এখন সিএমসিতে জল আনতে যাব। ছাদের থেকে এসে আমি নাইটি পরেই যাচ্ছি, আমি বলছি চলো সিএমসির থেকে গিয়ে জল নিয়ে আসি, কারণ একটা জল নিলে একদিনেই শেষ হয়ে যায়। যদি রান্নার জলটা সিএমসির থেকে আনি, তোমরা যদি আমার নিচের ভিডিও দেখো, মানে 1 বছর আগের ভিডিও যখন বিএমটি করতে এসেছি, আমরা সবসময় 9 বছর ধরেই সিএমসির থেকে রান্নার জলটা আনি, কারণ 50 টাকা এখানে একটা ড্রামের জল নেয়, তা 2টো ড্রাম লাগে এক দিন, তার জন্য 1 ড্রাম জল করে সিএমসির থেকে আনি, ওটা তাহলে বেঁচে যায়, ওটা লাগে না, আর একটা জল নিলে হয়। আর
এখান থেকে একটু চিনি চা পাতা নেবো। চিনি চা পাতাটা শেষ হয়ে গেছে, তা মানুর বাপি আর কি খেজুর দেখছিলো, কিন্তু আমার পছন্দ হয়নি। মানু তো বাড়িতে খেজুর খায়, এখানে আমি খেজুরটা নিইনি কারণ আমার পছন্দ হচ্ছিলো না। মনে হচ্ছিলো যেন অনেক রকমেরই খেজুর ছিল। আমি বললাম না, এখানে নিতে হবে না, আবার বাড়ি গিয়ে পরে মানুকে খেজুর খাওয়াবো। তো এখান থেকে চিনি চা পাতাটা নিয়ে আমি যেই সিএমসিতে জল আনতে গেলাম, তখনই অঙ্কিতা আবার ফোন করে বললো ওর মেয়ের জন্যে সুজি আনতে। আবার সুজি নিতে আসলাম। এই দোকান থেকে চিনি চা পাতাটা নিয়ে সিএমসিতে গেছিলাম। তা দেখো আমি নাইটি পরে চলে এসেছি, কারণ আমাদের সিএমসির সামনেই লজটা, তো এর জন্য আমি নাইটি পরে চলে এসেছি, আমি আর চুড়িদার পরিনি। তারপরে ওর মেয়ের জন্য আবার একটা সুজি নিলাম, এই যে 22 টাকা নিল এই সুজিটা। আর তারপরে সিএমসিতে যাব জল আনতে। আর দেখো আমরা যে এখানে এসছি মানে হসপিটালে, আমরা জানি মানুর রিপোর্ট খারাপ এসছে, তবুও ওদেরকে খুশি রাখার জন্য ওরা যেটা বলে সেটাই করি। কারণ দম একেতেই না, ওরা এত বছর ধরে মানে মানু এত বছর ধরে বিটা থ্যালাসেমিয়া মেজর সবাই, ওরা না একটু খিটখিট টাইপের হয়ে যায়, ওদের সাথেই ওদের তাল দিতে হয়। ওরা যখন যেটা বলে, সন্তানের জন্য একটা মা বাবা সব কিছু করতে পারে। আর কি বলবো, থাক আর বললাম না। যাই হোক, এই যে সিএমসিতে জল নিতে চলে এসেছি, এসে দেখছি যে ভীষণ মানে ভিড়। তোমরা যদি আমার নিচের ভিডিওগুলো দেখে থাকো তাহলে বুঝবে যে এখানে যখন আমরা জল আগেও নিতে আসতাম, তো অনেকটা প্রায় আধা ঘন্টা মতন দাঁড়িয়েছিলাম। আর একটা সময় যখন মানে ওয়াচ টাইম পূরণ করার জন্য এই সিএমসিতে, আগের বার জ্যৈষ্ঠ মাসের কথা বলছি, কারণ আমি যখন বিএমটি রুমে ছিলাম তখন আমার চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। হ্যাঁ, তার মানে বুঝতেই পারছো আমি হচ্ছে তখন মনিটাইজেশন হয়েছে যখন বিএমটি রুমে ছিলাম। তো এখান থেকে সিএমসির থেকে জল নিয়ে এই জায়গাগুলো ঘুরে ঘুরে তখন কিন্তু আমি লাইভ করতাম ওয়াচ টাইমটা পূরণ করার জন্যে। হ্যাঁ, 1 বছর আগের কথা। তাই আজকে আবার আসলাম। আসলে কি বলো তো, বাচ্চা দুটো ছোটো, তো এর জন্য ওদেরকে এখানে আনি না। কি কাকিমা বলছিল রূপা গিয়ে তো একটু সিএমসিতে ওখানে বসে থাকতে পারো। আগে থাকতাম, কারণ মানু একটু তো চঞ্চলটা কম, আর ছোটোটা তো একটু চঞ্চল, ওকে নিয়ে আসলে আবার হুড়াপাড়া দৌড়াদৌড়ি করবে, এর জন্য আর আনি না ওদেরকে ঘর থেকে। মানে মানুষ বিএমটির পরে মেন কথা হচ্ছে ঘর থেকেই বের করি না, এর জন্যই হচ্ছে বেশি এখন একটা সিএমসি, এই পুরনো সিএমসিতে আর আসা হয় না। যাই হোক, জল নিয়ে এখন ঘরে গিয়ে, আজকে সেরকম একটা রান্নার চাপ নেই, কিন্তু তা ঘরে গিয়ে আমি হাত পাটা ধুয়ে চা বসিয়ে দিলাম আর তরকারিগুলো গরম করব। চিনি চা পাতাগুলো একটু কোটোয় ঢেলে রাখবো, আলাদা আলাদা করে রাখি। 1 কোটো চিনি আলাদা রাখি, আর 1 কোটো চিনি সবসময় করে খাই, কারণ ওটা শেষ হয়ে গেলে তারপরে এটা বের করি। আর চা পাতাও 1 কোটো ঢেলে রাখবো, আর 1 কোটো এখানে রাখবো আর কি, 2 ভাগে রাখি। তো অঙ্কিতা আর কি হিসাব করছিল কত কি পড়েছে সব কিছুতে, তো হিসাব করার সঙ্গে সঙ্গে ও টাকা দিয়ে দেয়, যা হয় সমান সমান ভাগ হয়। তা আমি চা চিনিগুলো ঢেলে ভাবছি কি একবারে চা খেতে খেতে তরকারিগুলো গরম করি, কারণ আগের দিন আমরা রান্না করেছিলাম, সবই তো এখানে কেনা, তাহলে জিনিসটা আর কি নষ্ট হয়ে যাবে। তার জন্য তাড়াতাড়ি আমি ভাবলাম কি যে রাত্রিবেলা শুধু ভাতটা করব, একটু হচ্ছে তরকারিগুলো গরম করে রাখি। কচুরমুখির তরকারিটা, মাছের তরকারি আর পেঁপে আলু দিয়ে যে মাছটা রান্না হয়েছিল সব কিছুই গরম করে নিলাম, নিয়ে তারপরে বাসন টাসন মাজবো। আর রাত্রিবেলা শুধু অল্প একটু ভাত করলেই হয়ে যাবে, আজকে সেরকম রাতের কোনো ঝামেলা নেই। তো এগুলো সব গুছিয়ে এখানে সব পরিষ্কার করে তারপরে গিয়ে আমরা সবাই ছাদে বসেছিলাম, চাটা খেয়ে আর কি, চা মুড়ি বিস্কুট খেয়ে সব ছাদে গিয়ে বসেছিলাম। ওই 7টা সাড়ে 7টার থেকে কিন্তু ছাদে বসে থাকি, 9টার সময় এসে ভাত করি, ভাতটা বসাতে বসাতেও ছাদে থাকি। তো এখানে মানু আর আমি বসে আছি, মানুর বাপি ওই পাশে, আর অঙ্কিতাও ওর মেয়েকে নিয়ে ছিল। মানে আমরা সবাই এখানে ছাদে থাকি 9টা সাড়ে 9টা, তারপরে গিয়ে ভাতটা বসাই 9টার দিকে, আর সাড়ে 9টার মধ্যে খেয়ে নিই। আর এই যে ছাদ থেকে চলে এসেছি এখন, মানে বাচ্চাগুলোকে খাইয়ে, 2টো বাচ্চাকে অঙ্কিতা ওর মেয়েকে খাওয়াবে, আমিও আমার মেয়েকে খাইয়ে তারপরে সবার লাস্টে আমরা আর কি খাই। মানুর বাপিকে দিয়ে যা থাকে 2 বোন খেয়ে বাসন মেজে একবারে গুছিয়ে রাখি। তারপরে তো কালকে তো আবার হসপিটালে যেতে হবে, আজকে আরও সব গুছিয়ে রাখতে হবে তাড়াতাড়ি। আজকে আমরা 10টার মধ্যেই ভাত খেয়ে নিয়েছি, কারণ কালকে সকাল 5টা সাড়ে 5টার মধ্যে উঠে যেতে হবে, উঠে আবার বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে হবে। মানে খাবারটা ঘর থেকেই বানিয়ে নিয়ে যেতে হবে, সকালের খাবারটা, পরে দুপুরে যাই হোক কিছু একটা খাবে, কালকে তো অনেক অবধি থাকবে। বন্ধুরা, এই খাওয়া দাওয়া করে ঘরে আসলাম, দেখো কেমন গরম, মানে ঘেমে পুরো ঝল হয়ে যাচ্ছি। আর কালকে অনেক ভোরে উঠতে হবে, 5টা সাড়ে 5টার মধ্যে উঠতে হবে, 7টার মধ্যে বেরোতে হবে, কারণ কালকে সোমবার, বাসের লাইন দিতে হবে, অনেকটাই ভিড় হয়ে যাবে।
যাই হোক, আর কি বলবো, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা আশীর্বাদ করো কালকে মানুষ যেন মানে সব রিপোর্টগুলো ভালো আসে। কালকে এসে যেই রিপোর্টগুলো করেছি সেগুলোই কালকে করতে হবে, আর বুকের এক্সোটা করতে হবে এক্সট্রা। আর যেই টেস্টগুলো করেছিলাম সেগুলো তো করতে হবে 2200 টাকা, আয়রন টেস্টটা 2200 টাকা, মানে ডবল সব খরচা হচ্ছে। খরচার জন্য কোনো অসুবিধা নেই, খরচা করতেই হবে, যেইভাবেই হোক কষ্ট করে খরচা করতে হবে, যাতে তোমাদের আশীর্বাদ মানে তোমরা আশীর্বাদ করো। একটা কথাই বলবো, যাই হোক, যা বাজে কমেন্ট করার, খারাপ কমেন্ট করার আমাকে করো, আমার মেয়েকে করো না। একটা কথাই বলবো, আমরা কেউ ইচ্ছে করে এখানে থাকতে আসি না, বা এরকম কমেন্ট দেখলেও খারাপ লাগে। যাই হোক, নেগেটিভ পজিটিভ লোক সবাই থাকে। আর কি বলবো, যদি চোখের জল কোনো দিন মুছে না হলে তোমাদের যারা খারাপ কমেন্ট করে তাদের খারাপ কমেন্ট শুনেই সারা জীবন আমাদের যেতে হবে, কিছু করার নেই। আমরা পাপ করেছি, সেই পাপের ফল তো ভুগতে তো হবেই। কোনো দিন কাউকে না বাজে কথা বলেছি, না মানে কাউকে কোনো দিন কারোর ভিডিও যদি ভালো না লাগে স্কিপ করে চলে আসি, কিন্তু কোনো দিন বাজে কমেন্ট বা কারোর কোনো দিন আমার আইডির থেকে, কোনো দিন 3টে আইডির থেকেই আমি কোনো দিন কাউকে খারাপ কমেন্ট করি না, করতে ভালোবাসি না। ভালো না লাগলে স্কিপ করে চলে আসি। যাই হোক, একটা কথাই বলবো, প্রার্থনা করো আমার লাস্ট সময় যাতে আমার মেয়েটার রিপোর্টটা ভালো আসে, এটাই বলবো। সবাই ভালো থেকো, তোমরা সবাই সুস্থ থেকো, যাতে ভগবান আমাকে কষ্ট দেয়, যেন আমার মেয়েকে যেন কষ্ট না দেয়। আর কি বলবো, আজ এই পর্যন্তই।